নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। পাকিস্তান নিয়ে আজকে একটা কথা বলবো, একটা বিষয়। পাকিস্তানের যে স্বভাব, সেই স্বভাব তো কখনো বদলাবে না। ঠিক চীনের মতো, কী করে পরের জমি দখল করব, অন্যের দেশের ভূখণ্ড দখল করব, কী করে তাদের ভূখণ্ডে নাশকতার কাজ করব, ধ্বংসাত্মক কাজ করব, আর জঙ্গিদেরকে লালন পালন করব। এটা পাকিস্তানের স্বভাব থাকবে, আর চীনের তো সেই সব আছেই। আর চীন কখনো শোধরাবে না, কী করে ভারতের জমিগুলো দখল করবে। পুরো অরুণাচল প্রদেশ নাকি তাদের মানচিত্রে তাদের ভূখণ্ড। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। একটি মেয়ে, তার জন্ম অরুণাচল প্রদেশেরই মেয়ে, থাকে সে ব্রিটেনে। তো সে ব্রিটেন থেকে চীন হয়ে প্লেনে করে যাচ্ছিল, মানে দেশ থেকে, অরুণাচল প্রদেশ থেকে ও ভায়া হয়ে চীনে কিছুক্ষণ নেমেছিল। সেখান থেকে সে সৌদি আরব যাচ্ছিল। যাই হোক, তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি, তাকে লঞ্চে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল চীনে। কারণ কি, সে তার পাসপোর্টে লেখা আছে সে ভারতের নাগরিক, কিন্তু স্টেট অফ অরুণাচল প্রদেশের মেয়ে বলে তাকে সেখানে হেনস্থা করা হয়। কারণ কি, চীন এয়ারপোর্টে অথরিটি বলছে যে তুমি চীনের পাসপোর্ট তোমার থাকা দরকার ছিল, কারণ অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়, চীনের অংশ। যাই হোক, সেটা কয়েক মাস আগে ঘটনা ঘটেছে। আর 2025 সালের এই বছরের ঠিক গোড়ার দিকে যখন অপারেশন সিন্দুর শুরু করে ভারত, এবং যেখানে পাক অধিকৃত কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের ভেতরের এয়ারবেসগুলো ধ্বংস করে দেয় এবং প্রচুর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। মাসুদ আজাহারের পরিবারের 12 জনকে খতম করে দেওয়া হয়। প্রচুর জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের। তবুও তারা চেষ্টা করে যাচ্ছে এখনও ভারতের বিরুদ্ধে জঙ্গি সংগঠন তৈরি করে ভারতকে একটা জায়গায় আক্রমণ করার জন্য। তো পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মুনির একদম পুরো ও ভারত বিদ্বেষী, এটা সবসময় মনে রাখবেন। যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন এই শাহবাজ, প্রধানমন্ত্রী শাহবাজ, নওয়াজ শাহবাজ এবং এই আসিফ মুনির কিন্তু মাটির নিচে গোপন আস্তানায় চলে গিয়েছিল। আর অল্প কিছুটা আক্রমণ ঠিকমতো হলে অল্পের জন্য এই দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তখনকার এয়ার চিফ মার্শাল আসিফ মুনির বেঁচে যায়। সেই প্রতিশোধটা আসিফ মুনির নেওয়ার জন্য চেষ্টা করেছিল উল্টে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার। ও জানে আক্রমণ করলে সে নিজেও মারা যাবে। যাই হোক, কোনোভাবে তাকে ওই আত্মঘাতী মনোভাব থেকে তাকে আটকায়। এবং এই যে পাক প্রেসিডেন্ট এখন যে আছে আসিফ আলী জারদারি, এরা সকলেই ভারত বিদ্বেষী, এটা জানবেন। আর ভারতের একটাই ভুল হয়েছে, সিজ ফায়ারটা করা। এই সুযোগে পাক অধিকৃত কাশ্মীরটা দখল করে নেওয়ার দরকার ছিল, উচিত ছিল। এর পরবর্তীকালে ঘটনাটা কি ঘটল, চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদে এখন আসিফ মুনিরকে বসানো হয়েছে, এবং সে যদি এবং তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, সে যদি কোনো অন্যায় করে, খুন খারাপি করে বা অবৈধ কোনো কার্যকলাপে লিপ্ত থাকে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন পাক গভর্নমেন্ট বা পাকিস্তানের কোনো আদালত কোনো ব্যবস্থা নিতে পারবে না বা কোনো নির্দেশ দিতে পারবে না এই আসিফ মুনিরের বিরুদ্ধে। পাকিস্তানের পরমাণু অস্ত্রের পুরো নিয়ন্ত্রণটা চলে গেল এই আসিফ মুনিরের হাতে। শুক্রবার ফিল্ড মার্শাল মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল, যে পদটা আগে ছিল না।
সেই পদে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। এরপর এই ফিল্ড মার্শাল থেকে এই আসিফ মুনিরকে এই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, জানি না সে পরে ওর প্রতিফল ওকে পেতে হবে কিনা। পাকিস্তানের স্বভাবে আছে, যে যাকে মদত করে, যে মদতকারী তাকে পরে পাল্টা মার খেতে হয়। এটা যাকে মদত দেওয়া হয়েছে তার দ্বারা এটা সবসময় হয়ে এসছে, সেই জুলফিকার আলী ভুট্টোর সময় থেকে। আর এই ধরুন আজ রবিবার, এই গত শুক্রবার কি হয়েছে, মানে ধরুন 5 তারিখ, খুব সম্ভব 5ই ডিসেম্বর 2025 সাল। এই শুক্রবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আসিফ মুনিরকে ফিল্ড মার্শাল, সামরিক বাহিনী তাদের ফিল্ড মার্শাল পদ থেকে তাকে সর্বসর্বা একদম পদে বসিয়ে দিল। সেটা হচ্ছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস চিফ করে দিল, শর্টে সিডিএফ। আর এই আসিফ মুনিরকে এই পদে, মানে চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদে তাকে অভিষিক্ত করা হলো। আর এই হিসেবে নিয়োগ করলো এই পাকিস্তান সরকার আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কেন করলো এটা তারাই বলতে পারবে। ভেবেছে হয়তো সেটা করলে হয়তো আসিফ মুনির সর্বেসর্বা ক্ষমতা পেয়ে গেল, মানে সামরিক বাহিনী পুরো ক্ষমতাটা, যেটা প্রধানমন্ত্রীর থেকেও তার ক্ষমতাটা বেশি হয়ে গেল। আর তাহলে সে যোগ্য জবাব দিতে পারবে ভারতকে, এই একটা আশা নিয়ে তাকে ওই পদে বসানো হয়েছে। এবং এই প্রধানমন্ত্রী এই শাহবাজ শরীফের সুপারিশে বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের ঘোষণা করে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আর এই পদে আসার অর্থ 3 বাহিনীর পাক পরমাণু অস্ত্র ভাণ্ডারের রিমোট কন্ট্রোলও চলে এলো এই আসিফ মুনিরের হাতে। আর তীব্র ভারত বিরোধী হিসেবে পরিচিত এই আসিফ মুনিরকে এই পদে বসাতে সংবিধান সংশোধন করেছে পাক সরকার। এর ফল কি হবে সেটা সময় বলবে, তবে খুব ভালো কাজ করেনি, এটা মনে রাখতে হবে। পাকিস্তানকে তার এর গুণাগারটা সে আভ্যন্তরীণ দিক থেকে হোক বা ভারতের দিক থেকে হোক তাকে পেতে হবে। এমনিতে তো আন্তর্জাতিক ক্ষেত্রে মান সম্মান তার সবই গেছে, ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয় পাকিস্তানে, খেতে পায় না তাদের লোক এখন পর্যন্ত, যা অর্থনৈতিক অবস্থা, দুর্ভিক্ষ চলছে, অর্থনৈতিক একদম অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। আর তারপরে তো পাকিস্তান তালিবানি যে জঙ্গি সংগঠন এবং বালোচ লিবারেশন আর্মি BLA, এই 2 গোষ্ঠী পাকিস্তানকে নাজেহাল করে দিচ্ছে এবং পাকিস্তানে একদম দাগি জঙ্গি নেতাদেরকে প্রকাশ্যে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। এটা পাকিস্তানকে মাথায় অবশ্যই রাখতে হবে, এই একটা ব্যাপার। আর তীব্র এই ভারত বিদ্বেষী এই আসিফ মুনিরকে এই পদে বসানোর জন্য তাদের সংবিধানও সংশোধন করেছে। এই CDF-এর হাতে তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের দায়িত্বভার, NSC, কার হাতে? এই আসিফ মুনিরের হাতে। চিফ অফ ডিফেন্স ফোর্সেসের পদে এখন তিনি বহাল হলেন, ক্ষমতা অপরিসীম। আর এই যে পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের যে দায়িত্বভার, এই ডিপার্টমেন্টটার সদর দপ্তর হচ্ছে ইসলামাবাদের কাছে চাকলালায়, একেবারে নূর খান এয়ারবেস ঘেঁষে। অপারেশন সিন্দুরের সময় ভারতের মিসাইলে ভেঙে চুরে গিয়েছিল এই নূর খান এয়ারবেসটা, কোনো অবশিষ্ট ছিল না। অল্পের জন্য প্রধানমন্ত্রী এই শাহবাজ শরীফ এবং আসিফ মুনির
মানে প্রাণে বেঁচে গিয়েছিল। তারা মাটির নিচে এই দুজন আশ্রয় নিয়েছিল ভারতের অপারেশন সিন্দুরের সময়। আর অল্পের জন্যই রক্ষা পেয়েছিল এই পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের সদর দপ্তরটা। ভারতের কাছে পর্যুদস্ত হবার পর থেকেই নিজেকে সামরিক শক্তি বাড়াতে উঠে পড়ে লেগেছিল পাকিস্তান। একদিকে অস্ত্র, যুদ্ধবিমান সরবরাহ নিশ্চিত করতে পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক বোঝাপড়ার রাস্তা যেমন তারা নিয়েছিল, তেমনি গুপ্তচর বৃত্তি করে ভারতের অস্ত্র সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টাও করেছিল। যদিও এগুলোতে পাকিস্তান কোনো সফল হয়নি। আর দেশে তারা ক্রমশ ক্ষমতা বাড়িয়েছে মুনিরের, মানে আসিফ মুনিরের। এর ফলে মুনিরের নিয়ন্ত্রণে শুধু সেনাবাহিনী এবং দেশের নিউক্লিয়ার আর্সেনালই নয়, চলে এসেছে কি জানেন, পাক অর্থনীতির একটা বড় অংশ। এবার দেখা যাবে যে আসিফ মুনির পাকিস্তানের কতটা উন্নতি করতে পারে। আর এই আসিফ মুনিরের বাহিনী যে ফৌজি ফাউন্ডেশন এখন পাক কর্পোরেট জগতের সব থেকে বড় খেলোয়াড়। অধিকাংশ বিশ্লেষকের বক্তব্য বা অভিমত বলতে পারেন, মুনির হচ্ছে এখন প্রকৃত অর্থে পাকিস্তানের শাসক। আর সরকারের উপরে নিয়ন্ত্রণ রাখা পাক সেনার কাছে নতুন কিছু নয়। পাকিস্তান বরাবরই পাক সামরিক বাহিনীর হাতেই চালিত হয়ে এসছে। সেই ইয়াহিয়া খান থেকে শুরু করে জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে জিয়াউর রহমান থেকে শুরু করে, মানে বরাবর এই ঘটনাটা ঘটে এসছে, একদম বেনজির ভুট্টো পর্যন্ত। আর পরে এই সমস্যার সম্মুখীন হয়েছিল ইমরান খান, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের। সামরিক বাহিনীর একটা চটকদারি বা ক্ষমতা দখলের একটা নেশা পাকিস্তানের বরাবর থেকে গেছে। আর এই অধিকাংশ বিশ্লেষক যেটা ভাবছেন যে মুনির, মানে এই আসিফ মুনির যে সরকারের উপরে নিয়ন্ত্রণ রাখবে বা ক্ষমতা দখল করার একটা চেষ্টা পুরোপুরিটাই করবে, এটা নতুন কিছু নয়। তখন এই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী বা কোথায় যাবে, আর প্রেসিডেন্ট আলী জারদারি বা কোথায় যাবে, তখন সেটা সময় এলে বোঝা যাবে। আরেকটা কথা, যে এই যে অভ্যুত্থান ঘটিয়ে সরাসরি ক্ষমতাসীন হওয়ার যে পথ আসিফ মুনিরের অন্যতম গুরু পারভেজ মুশারফ নিয়েছিলেন, সে পথে কিন্তু অত্যন্ত সুচারুভাবে ত্যাগ করেছেন মুনির। গুরুর পথ কিন্তু তিনি নেননি। ওনার গুরু যেটা ছিলেন পারভেজ মুশারফ, এই পারভেজ মুশারফই কিন্তু এই আসিফ মুনিরকে সামরিক বাহিনী পদে নিয়ে এসেছিলেন। তিনি কিন্তু সেইভাবে ক্ষমতা দখল করতে এখনো যাননি। ও চতুর লোক তো, কিন্তু ক্ষমতা দখল হয়তো পরবর্তীকালে তিনি সেই পথে যাবেন, কিন্তু এখন তিনি সেই পথে যাননি। আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে যে তিনি এখন যদিও এমনই যে ক্ষমতায় না থাকলেও এই আসিফ মুনির কিন্তু এখন পাকিস্তানের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি। এটা সবসময় মনে রাখবেন। ওকে এই পদে বসিয়ে দিয়ে এই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী ভাবলেন, বা তাদের প্রেসিডেন্ট ভাবলেন আলী জারদারি, বিরাট কিছু ভালো কাজ করে ফেললাম। মোটেই না। সময় বলবে আসিফ মুনিরের চরিত্রটা কোথা থেকে কোথায় যাবে, তার অপচেষ্টাটা কোথা থেকে কোথায় যাবে। আর পরবর্তীকালে এই দুজনকেই গদিচ্যুত করে মনে হয় পাকিস্তানের পুরো ক্ষমতাটি তার হাতে চলে আসার সময়ের অপেক্ষা। আর এটা করছে শুধু ভারতকে টাইট দেওয়ার জন্য, কোনোদিনই পারবে না।
এবার ঘটনার চক্রে তার পূর্বসূরি এই যে মুশাররফ পারভেজের জমানাতেই পরমাণু অস্ত্র নিয়ে পরপর দুটি কেলেঙ্কারি ঘটেছিল। আর পাক পরমাণু অস্ত্র ভাণ্ডারের জনক হিসেবে পরিচিত আব্দুল কাদির খানের বিরুদ্ধে পরমাণু কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। উত্তর কোরিয়া, ইরান, লিবিয়ার মতো দেশের হাতে তিনি পরমাণু প্রযুক্তি তুলে দিয়েছিলেন বলে অভিযোগ ছিল। মুশাররফ তাকে ক্ষমা করলেও গৃহবন্দী করে রাখেন। পরমাণুর বোমা তৈরি করার যে বৈজ্ঞানিক আব্দুল কাদির, তাকে পরে কিন্তু নজরবন্দি করা হয়েছিল। তার কারণ তিনি বিভিন্ন দেশে পরমাণু বোমার ফর্মুলাটা পাচার করেছিলেন, এটা অভিযোগ। কিন্তু সম্প্রতি মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির, যাকে শর্টে বলে CIA, প্রাক্তন অফিসার জন কিরিয়াকো দাবি করেছেন যে পাক পরমাণু অস্ত্র ভাণ্ডারের উপরে নিয়ন্ত্রণ কায়েম করতে বিপুল অর্থে মুশাররফকে স্রেফ কিনে নিয়েছিল ইউনাইটেড স্টেট। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন বেলাগাম ক্ষমতা দেওয়া হলো এই পারভেজ মুশাররফের, প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের শিষ্য, ভাবশিষ্য এই আসিফ মুনিরকে। এখন যিনি হলেন, আগে ছিলেন ফিল্ড মার্শাল, এখন তিনি উন্নীত হলেন পাকিস্তানের সামরিক বাহিনীর একদম সর্বোচ্চ সর্বসেরা প্রবল ক্ষমতাসম্পন্ন পদে, চিফ অফ ডিফেন্স ফোর্সেস, যাকে শর্টে বলা হয় CDF। এবার যেটা হয়েছিল যে কেন তাকে, যে মানে একটা প্রশ্নবোধক চিহ্ন একটা দেখা দিয়েছে, বা একটা প্রশ্ন দেখা দিয়েছে যে কেন তাকে এই পদে, এত বড় সর্বোচ্চ পদে আসিফ মুনিরকে বসিয়ে দেওয়া হলো। তিনি কি তার যোগ্য? একদমই যোগ্য তিনি নন। তিনি ধান্দাবাজ, তিনি চতুর এবং একজন অসৎ ব্যক্তি, অবশ্যই ভারত বিদ্বেষী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাকে কেন এই পদে বসিয়েছে, সূত্রের খবর যে অপারেশন সিন্দুরে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আসিফ মুনির তুলে ধরে মূলত দুটি বিষয়। এক হচ্ছে দুর্বল অস্ত্র ভাণ্ডার, এবং দুই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাক সেনাবাহিনীর হাতে না রাখা। ভারতীয় গোয়েন্দাদের বক্তব্য যে সিন্দুর অপারেশনের অভিঘাতে ছিন্নভিন্ন হয়ে রীতিমতো বাংকারে লুকিয়ে পড়তে হয়েছিল এই আসিফ মুনিরকে, ওই পারভেজ শরীফের মতো, বুঝেছেন তো? এই তা প্রধানমন্ত্রী শরীফ যেটা ছিলেন, ওই শরীফের মতোই কিন্তু একসঙ্গে দুজন বাংকারে লুকিয়েছিলেন যখন ভারতের অপারেশন সিন্দুর শুরু হয়েছিল প্রাণে বাঁচার জন্য। আর এই প্রতিশোধটা নিতে তীব্রভাবে যুদ্ধের জিগি তুলেছিলেন এই আসিফ মুনির। তখন উনি ছিলেন তখন চিফ মার্শাল। আর সূত্রের খবর কি, পাকিস্তান সূত্রের খবর, যে ভারতের উপরে পাল্টা সামরিক আঘাত হানতে মরিয়া এই আসিফ মুনিরকে শেষ পর্যন্ত আমেরিকার চাপে থামিয়ে দেওয়া হয় পাকিস্তান সরকার দ্বারা। পাকিস্তান সরকারকে বলেছিল আমেরিকা যে ভারতের বিরুদ্ধে এখনই তুমি কিছু করতে যাও না, হিতে বিপরীত হয়ে যাবে, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আসিফ মুনির তখন ভারতকে আক্রমণ করার চেষ্টা আর করেনি। আর করলে সেই সময় একদম টপ ফর্মে ছিল, গরমে গরমে উপযুক্ত শিক্ষাটা পেয়ে যেত যদি আসিফ মুনির ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ সেই সময় করত। আর সেই যাত্রায় আর প্রতিশোধ নেওয়া হয়নি আসিফ মুনিরের। আসিফ মুনির খুব প্রচণ্ড ভারত বিদ্বেষী, সেটা জেনে রাখুন। পাকিস্তানের সব জঙ্গি গোষ্ঠী যেগুলো, যতগুলো ভারত বিদ্বেষী আছে, তার মতোই
তার থেকেও বেশি আসিফ মনির। আর বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা কি তখনই মনির বুঝে যান, মানে আসিফ মনির বুঝে যান যে নিজের হাতে নিরঙ্কুশ ক্ষমতা না থাকলে তার এজেন্ডা কখনই পূরণ করতে পারবেন না তিনি। সেই জন্য তিনি কি করেছিলেন যে এই সিন্দুরের পর থেকে দ্রুত উত্থান ঘটেছে আসিফ মনির। তিনি চেষ্টা করে গেছেন আমাকে সর্বোচ্চ পদে যেতে হবে, আর যা সিদ্ধান্ত নেওয়ার আমি সিদ্ধান্ত নিতে পারবো। তার জন্য তিনি তার কলকাঠিগুলো তিনি নেড়েছিলেন। আর নাড়তে 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 তিনি খুব চতুর। এটা জানবেন যে পাকিস্তানের সেনাবাহিনীর আদার্স যে অফিসাররা বা সেনারা নিচু থেকে উপরতলা পর্যন্ত আসিফ মনিরকে তারা পছন্দ করেন না। আসিফ মনির বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিলেন, আর সেই বিদ্রোহটা দমিয়ে দিয়েছিলেন আসিফ মনির। আর তার হাতের পুতুল হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই জন্য আসিফ মনির ওই পদে বসেছেন ঠিকই, এখন তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবেন। তাকে ওই পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষা থাকতে হবে না। হিতে বিপরীত হবে, আর এটা ভারতের পক্ষে ভালোই হলো। যদি সে অ্যাটাক করে পাকিস্তান, আসিফ মনির, ভারত তার সমুচিত জবাব দেওয়ার একটা দ্বিতীয় সুযোগ পেয়ে যাবে। এটা জেনে রাখুন, কারণ ধারে ভারে পাকিস্তান ভারতের ধারে কাছেও আসবে না। আর এই ক্ষমতার জন্যই তিনি নানা কলকাঠি নেড়ে, তার কিন্তু অনেক বিরোধী পক্ষ আছে সামরিক বাহিনীতে পাকিস্তানের, সেইগুলোকে দূরে সরিয়ে রেখে এই পারভেজ শরীফ, এই শরীফকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে হাতে করে তিনি এই ক্ষমতাটা দখল করলেন। এবং আরেকটা কথা, এর ফলে কি হলো, প্রথমে তিনি ছিলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাবাহিনীতে, এখন তিনি হয়ে গেলেন সিডিএফ, মানে চিফ অফ ডিফেন্স ফোর্সেস। ওদের যে তিনটে বাহিনী আছে, নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনী, তার সর্বেসর্বা তিনি হলেন। এখন তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। তার জন্য তাকে প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষা করতে হবে না। এইটাই তার লক্ষ্য ছিল, যে পাকিস্তানের পুরো ক্ষমতাটা তিনি নিজের হাতে ভোগ করবেন। দেখা যাক ফল কি পাবেন তিনি, কতটুকু তিনি কি করতে পারবেন, বা নিজে ধ্বংস হয়ে যান কিনা, বা দেশটা, পাকিস্তান নিজের দেশটাকে তিনি ধ্বংসের পথে নিয়ে যান কিনা, সেটা সময় বলবে। আর আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের ব্যাখ্যা যে মুনিরের হাতে, আসিফ মনিরের হাতে এইভাবে ক্ষমতা চলে আসার অর্থ একটাই, যে পাকিস্তান আরও আগ্রাসী হয়ে উঠবে, নানাভাবে ভারতকে টার্গেট করার চেষ্টা আরও বেড়ে যেতে পারে। অর্থাৎ উপমহাদেশের আঞ্চলিক স্থিতাবস্থা নিয়ে সংশয় এবং উদ্বেগ, এই অবকাশটা অবশ্যই থাকবে। যতই পাকিস্তান বা অন্য দেশরা সহযোগিতা করুক পাকিস্তানকে সেখানে স্থিতাবস্থা রাখার জন্য, আমার মনে হয় না যে পরবর্তীকালে এর একটা কুপ্রভাব দেখা যাবে। সে জঙ্গি প্রবেশ করাবে, ভারতের বিরুদ্ধে নাশকতার কাজ আরও বৃদ্ধি করবে, পার ফলশ্রুতি আবার যদি যুদ্ধ হয় দেখা যাবে তখন কি পরিস্থিতি হয়। আর পাক অধিকৃত কাশ্মীরটা সেই সময় কি করবে ভারত, সেটাও আমরা ভারতবাসী হিসেবে অপেক্ষায় থাকব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব।